আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে ডক্টর খলিলের গোপন বৈঠকে হাসিনা অনুপস্থিত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন আইনজীবী শিশির মনির। এনসিপি থেকে মনোনয়ন নিলেন সেলুট দেওয়া সেই রিকশা চালক। সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান, নেপথ্যে কি? তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরানের প্রেসিডেন্ট। এবার বিস্তারিত। 2024 সালের 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, ওই দুই উপদেষ্টার মধ্যে অনেক কথা হলেও পলাতক হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলাপ হয়নি। বিশ্লেষকরা বলছেন, হাসিনা ইস্যুটি বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মূল ইস্যু আলোচনায় না তুলে অন্য প্রসঙ্গ আলাপ করা প্রকৃতপক্ষে নতজানু কূটনীতিরই প্রমাণ। ডক্টর খলিল ভয় পেয়ে না অন্য কোনো কারণে ভারতের কাছে হাসিনার ফেরতের মধ্যে যৌক্তিক ইস্যুকে এড়িয়ে গেলেন তা বোধগম্য নয়। বৃহস্পতিবার দিল্লিতে বসছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5 দেশের বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নিতে খলিলুর রহমানের নেতৃত্বের প্রতিনিধি দল ইতোমধ্যেই দিল্লিতে অবস্থান করছে। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই তিনি দিল্লিতে পৌঁছান। গত বছরের 5 আগস্টের পর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, সিএসসির কার্যক্রম সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। খলিলুর রহমান দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকায় আসার আমন্ত্রণ জানান। তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই দেশের কাছে এই বৈঠককে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। কোনো ধরনের সন্ত্রাসবাদ ও প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ বলেন, দুই দেশের বর্তমান পরিস্থিতিতে এমন আলোচনার আয়োজন ইতিবাচক। ফলাফল যাই হোক, বাংলাদেশ তার উদ্বেগ ভারতকে জানাতে পারবে, ভারতও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে। দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা বজায় থাকাই উত্তম। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায়ের পর আপিল করা জামাত ইসলামের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই জানেন, জুলাই সনদ যেটা গণভোটে পাঠানো হচ্ছে সেটা পাশ হলে নতুন সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাশ করলো কিনা। পাশ হলে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাট গ্রহণ করে কিনা। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে। এদিন সকাল 9:40 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশা চালক সুজন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়। সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি। সুজন যুগান্তরকে বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি, এনসিপি থেকে মনোনয়ন কিনেছি, রাজধানীর 8 আসন থেকে নির্বাচন করব।
সাধারণ মানুষ নিয়ে নির্বাচন করব। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনী ফরম কিনতে পারবে। এজন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রসঙ্গত, ঢাকা ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, মুসলিম কখনো গুজবে মাইক হয় না। তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার, অপপ্রচার গুজবের ইন্ধন ও গুনাহের পথ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো কার্ড শেয়ার করে এ মন্তব্য করেন মিজানুর রহমান আজহারী। এছাড়া ওই পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তাই যাচাই বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কমেন্ট বক্সে আজহারী আরও লেখেন, অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ। তথ্য যাচাই করা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করা উচিত নয়। উল্লেখ করে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই। প্রসঙ্গত, সম্প্রতি মিজানুর রহমান আজহারীকে জড়িয়ে ফেসবুকে একটি প্রচারণা লক্ষ্য করা গেছে, যেখানে দাবি করা হয় ঢাকার একটি আসনে আজহারীকে মনোনয়ন দিয়েছে জামাত। পরে জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় তথ্যটি সঠিক নয়, বরং গুজব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় 30 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। ইসলামাবাদে এক তেল গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএল এর জেনারেল ম্যানেজার ও কোর বিজনেস ডেভেলপমেন্টের আরশাদ পালেকার। তিনি বলেন, প্রায় 6 ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবেলা করতে পারবে, ফলে রাতে দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেল সম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্রভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে। আরশাদ পালেকার জানান, পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণে তৈরি হচ্ছে। সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়েছে। তার মতে আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপরই কোম্পানিটি 25টি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে। এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ বাড়বে। একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিমমুখী দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে, কোথাও না থেমেই। তাছাড়া পাকিস্তানের জ্বালানি, তেল, গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, অতিরিক্ত জনসংখ্যা ও তীব্র পানি সংকটের কারণে দেশের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। পেজিশকিয়ান আগেও রাজধানী সরানোর ধারণা তুলেছিলেন। চলতি বছর তেহরানে বৃষ্টিপাত গত শতকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তিনি সরকারি সংবাদ সংস্থা IRN কে দেয়া উদ্ধৃত করে বলেন, বাস্তবতা হলো আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। রাজধানী হস্তান্তর এখন প্রয়োজনীয় হয়ে গেছে। আমরা এই অঞ্চলে আর জনসংখ্যা ও নির্মাণের চাপ বাড়াতে পারি না। তিনি আরো বলেন, আমরা উন্নয়ন করতে পারি, কিন্তু এর পানি সমস্যার সমাধান করতে পারি না। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট সতর্ক করেছিলেন যে যদি শীতের আগে পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে বর্তমান রাজধানী তেহরানকে খালি করতে হতে পারে। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। তেহরান আল ব্রুজ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। এখানকার গরম ও শুষ্ক গ্রীষ্ম সাধারণত শরতের বৃষ্টি ও শীতের তুষারপাতে প্রশমিত হয়। তবে সাধারণত যেসব পর্বত চূড়া এ সময় সাদা তুষারে ঢাকা থাকে সেগুলো এখনো শুকনো। পানি সংকট মোকাবেলায় সরকার তেহরানের 1 কোটি মানুষের জন্য পর্যায়ক্রমে পানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে পানি ব্যবহার কমানো যায়। পেজিশকিয়ানের রাজধানী সরানোর ধারণা এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে। স্থানীয় সংস্কারপন্থী পত্রিকা হাম মিহান তার মন্তব্যকে রসিকতা বলে উল্লেখ করেছে। পরে সরকার জানায়, প্রেসিডেন্টের উদ্দেশ্য ছিল শুধু পরিস্থিতি গুরুত্ব তুলে ধরা, এটি কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নয়। গত সপ্তাহ ইরান কর্তৃপক্ষ বৃষ্টি ঘটাতে ক্লাউড সিডিং কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। গত বছর থেকে পেজিশকিয়ান রাজধানী সরানোর প্রধান কারণ হিসেবে যানজট, পানি সংকট, সম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং
তীব্র বায়ু দূষণের কথা তুলে ধরেছেন। গত জানুয়ারিতে সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানান, সরকার দক্ষিণ উপকূলীয় অনুন্নত মাকরান অঞ্চলে রাজধানী হস্তান্তরের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে, যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ওই প্রস্তাবও সমালোচনার মুখে পড়ে। প্রিয় দর্শক, শেষ করছি আজই ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।